নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পাত্রী। পাত্রী এক নিখুঁত জীবন গঠনের খোঁজে সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও হৃদয়ের টানাপোড়েনের এক সূক্ষ্ম সুন্দর গল্প। গবেষক বিজুর আমেরিকা যাওয়ার আগে তার পরিবারের চেষ্টার অন্ত নেই। একটি উপযুক্ত পাত্রীতে খুঁজে তাকে ঘর বাঁধিয়ে দেওয়ার প্রস্তাব আসে একের পর এক, কিন্তু কোনোটাই বিজুর সঙ্গে মেলে না। অবশেষে জানা যায় বিজুর মন আগেই বাধা পড়ে গেছে তাদেরই পরিচিত ও বহুদিনের বিশ্বস্ত ট্যাক্সি চালক অভয়ের মেয়ের সঙ্গে। গল্পটি ভালোবাসার সরলতা, শ্রেণীবিভক্ত সমাজ সম্পর্কের জটিলতা আর মানানসই হওয়ার সংজ্ঞাকে নতুন করে ভাবার আহ্বান। চলুন শুনে নিই নরেন্দ্রনাথ মিত্রের লেখা পাত্রী। সকালবেলায় বাজার সেরে এসে দেখি বন্ধু ভবেশ দত্ত আমার বসবার ঘরে ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছে। তার পাঠ্য বিষয়টির দিকে একটু চোখ বুলিয়ে নিয়ে হেসে বললাম, কি হে, এখনও পাত্রী চাই নাকি? তোমার স্ত্রীকে তাহলে বলে আসতে হবে কথাটা। ভবেশের বয়স 40-এর কাছাকাছি, শহরের একটি নামকরা ব্যাংকের কলেজ স্ট্রিট ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট। 3টি ছেলে মেয়েও আছে, বেশ ভালো। আমার কথায় ভবেশ একটু হাসল, কাগজটা একপাশে সরিয়ে রাখতে রাখতে বলল, তা বলে দেখতে পারো। বাজারের থলিটা ভিতরে পাঠিয়ে দিয়ে 2 কাপ চায়ের কথা বলে বন্ধুর সামনে চেয়ার টেনে বসলাম। বললাম, কথাটা এড়িয়ে যেও না, সত্যিই কি মেয়ে ঠেয়ে চাই নাকি? ছেলে আছে? আমার একটি শালিকা। ভবেশ বাধা দিয়ে বলল, একটি কেন, 10টি শালি আইবুড়ো থাকলেও ঘটকালির মধ্যে যেতে চায় না ভাই, ওতে বড় ঝোপ কি। ছেলে মেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি গেছে, ঝি এসে তাই চা দিয়ে গেল। কাপে চুমুক দিয়ে হেসে বন্ধুকে বললাম, ব্যাপার কি বলো তো? এত চটে আছো কেন? ভবেশ হাসল। এই 3 মাস ধরে ইংরেজি বাংলা কাগজগুলোতে মেয়ে চাই বলে বিজ্ঞাপন দেওয়া, সকালবেলার অন্য সব খবর পড়বার আগেই কারা পাত্র চায় তাদের খোঁজ নেওয়া, মাস 4 ধরে এই কাজ ছিল আমার। সেই কাজ এখন মিটেছে, কিন্তু অভ্যেসটা এখনও যায়নি। আজও তাই কাগজ খুলে পাত্রপাত্রীর কলমে গিয়ে প্রথমেই চোখ পড়ে। তা কার জন্য বিজ্ঞাপন দিচ্ছিলে? মেয়ে খুঁজছিলে কার জন্য? আবার কার জন্য? শ্যালক, বড় কুটুম। আমি হেসে বললাম, আজকাল ঘটকের পদটা তাহলে সব জামাইকেই নিতে হয়। আমার শালিটিও বিএ পাশ করে বনমালী বিদ্যাপীঠে মাস্টারি করছে, দেখতে শুনতেও মন্দ নয়, গাইতেও পারে। শ্বশুরমশাই তো আমাকে অস্থির করে তুলেছেন। ভবেশ বলল, ওরা অস্থির করবার জন্যই জন্মান। তুমি নিজের বাড়িতে স্থির হয়ে বসে থাকো, খবরদার কাছেও ঘেঁষো না। ভবেশের কথার ভঙ্গিতে হেসে বললাম, ব্যাপারখানা কি বলো তো? চায়ের কাপ শেষ করে ভবেশ সিগারেট ধরালো, খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, ব্যাপার অনেক, বলতে গেলে গোড়া থেকেই বলতে হয়। আমি বললাম, তা বলো না বাপু, রবিবার তো, তাড়াহুড়োর তো কিছু নেই। অবশ্য নেই বলে ভবেশ সিগারেট আরও গোটাতেই টান দিয়ে তার শ্যালকের কাহিনী শুরু করলো। বিজনের সম্বন্ধে আমার শ্বশুরবাড়ির সবাই আশা ছেড়েই দিয়েছিলেন। বছর 4 আগে কেমিস্ট্রিতে একটা হাই সেকেন্ড ক্লাস নিয়ে রিসার্চের নাম করে সেই যে সায়েন্স কলেজের গহব্বরে গিয়ে ঢুকেছে, আর বেরোবার নাম নেই। জানো বোধ হয় আমার শ্বশুর একজন LMF ডাক্তার, তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন ওকে ডাক্তারি পড়াতে। ছোটোখাটো ডিসপেন্সারি তো একটু আছেই, বিজন MB পাস করলে সেটাকে আরও বড় করবেন, এটাই ছিল তার স্বপ্ন। কিন্তু বিজন ও পথে গেলই না। আমি আর আমার স্ত্রী ওকে অনেক ডেকে বুঝিয়েছি, তা সত্ত্বেও নয়। MSc পাশ করবার পর আমরা সকলেই ভাবলাম এইবার একটা চাকরি বাকরি করবে, কলেজের প্রফেসরই হোক বা কোনো ল্যাবরেটরিতে হোক, যে কোনো ভদ্ররকম মাইনে ঢুকে পড়বে। তাই আমরা আশা করেছিলাম, কিন্তু তেমন সুযোগ সুবিধা কিছু ঘটল না। বাড়ির সবাই
ওর ওপর অসন্তুষ্ট হয়ে উঠলেন। শ্বশুরমশাইয়ের অনেক ছেলে মেয়ে, তাছাড়া ভাইপো ভাইজিরাও এসে আশ্রয় নিয়েছে। ব্যয়ের তুলনায় আয় নগণ্য। পুরনো জামাই বলে আর পর্দার ব্যবধান ছিল না, সব কথাই খুলে বলতেন। ওদের সংসারে অভাব অনটনের কথা শ্বশুর শাশুড়ি দুজনেই খুলে বললেন। আর বিজনকে নিয়ে আমাদের সামনেই তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি চলত। এইসব অশান্তির ভয়ে পটলডাঙ্গার বাসায় আমি ইদানিং যাওয়া বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু সেদিন অফিস থেকে ফিরে এসে স্ত্রীর কাছে এক চমকপ্রদ খবর পেলাম। চা আর জলখাবার দিতে দিতে সুখবরটি শোনানোর আগে অমিয়া একটু ভূমিকা করে নিল। এই বিজুর কথা শুনেছ? আমি বললাম, না, চাকরি বাকরি পেয়েছে নাকি? পাবে না? তোমরা কি ভেবেছ চিরকাল কি ও এরকমইভাবেই কাটাবে? আরে না, বিজু তো আমেরিকায় যাচ্ছে। বলো কি? কেন? আরে শিকাগো ইউনিভার্সিটির নাম শুনেছ? সেখান থেকে বিজুর ডাক এসেছে। তারা ওর থিসিস পছন্দ করেছেন। এখন থেকে বিজু ওখানেই কাজ করবে, রিসার্চ করবে, আর মাসে মাসে $350 মাইনে পাবে। এই টাকার হিসাবে বলো তো কত টাকা? আরে দাঁড়াও, হিসেব করে দেখতে হবে। অমিয়া বলল, বাবা হিসেব করে বলে গেলেন 1700-র ওপরে। তোমার জন্য তো অনেকক্ষণ বসেও ছিলেন, বেশি দেরি করতে পারলেন না। আরও অনেক জায়গায় যেতে হবে তো। বুঝতে পারলাম কলকাতা শহরের আত্মীয় বন্ধু সকলেই আজ রাত্রের মধ্যে খবরটা পেয়ে যাবেন। পরদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েই পটলডাঙ্গায় গিয়ে উপস্থিত হলাম। দেখি অমিয়া আগে গিয়েই হাজির হয়েছে। ছেলে বুড়ো সকলের মুখে হাসি, বাড়িশুদ্ধ লোকের চেহারাই যেন পাল্টে গেছে। সেই পুরনো নড়বড়ে ভাড়াটে বাড়িটা নবযৌবন পেয়ে মাথা খাড়া করে উঠেছে। শিকাগোতে কবে এসে বিবেকানন্দ গিয়েছিলেন, আর আজ আমাদের বিজনানন্দ যাচ্ছে। আনন্দের বান ডেকেছে শ্বশুরবাড়িতে। দেওয়ালে দেওয়ালে আমেরিকার ছোট বড় মানচিত্র টাঙানো হয়েছে। ছোট শালাশালিরা শিকাগো শহরটি দাগিয়ে দাগিয়ে ফুটো করে দিয়েছে একেবারে। শাশুড়ি বললেন, এসো বাবা, তোমার তো দেখাই পাই না। শ্বশুরমশাই বললেন, বসো, অনেক পরামর্শ আছে। ছোট শালাশালিরা কলরব করে ঘিরে ধরল। আজ কিন্তু থেকে যেতে হবে জামাইবাবু। মাছে মাংসে খাওয়া দাওয়া একটু বিশেষ আয়োজন হলো। পুরো রাতটা না থাকতে পারলেও অনেক রাত অবধি থেকে আমরা নানা বিষয়ে আলোচনা করলাম। আমি, অমিয়া আর ওরা দুজন। বিজন তার ছোট্ট চিলেকোঠায় ঢুকতে যাচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, আরে এসো এসো বৈজ্ঞানিক, সব কিছু শুনি এবার। বিজন স্মিত মুখে সামনে এসে দাঁড়ালো। অনেক দিন পরে যেন ওকে দেখলাম। 26-27 বছরের যুবক, বেশ লম্বা ঠম্বা হয়েছে। এতদিন বড় বেশি বিষণ্ণ মনে হতো, আজ দেখলাম সেই মুখে প্রসন্ন আনন্দের ছাপ পড়েছে। স্নোই বলো আর পাউডারই বলো, সাফল্যের চেয়ে বড় টয়লেট আর কিছু নেই। আমি বললাম, তা তোমার থিসিসের বিষয়টা যেন কি? বিজু হেসে বলল, জামাইবাবু এতদিন যখন তা ভাবেননি, আর কটা দিন পরেই না হয় জানবেন। বিজু জানে বিজ্ঞান সম্বন্ধে তার দিদি আর জামাইবাবুর জ্ঞান এবং উৎসুক প্রায় একই রকম। বিজুর বাবা বলে দিলেন বিষয়টা। মানুষের দেহে অ্যাটমিক এনার্জির প্রয়োগ সম্বন্ধে ওর গবেষণা চলছে। রোগ উপশমের নতুন ওষুধ কিছু বার করবার ইচ্ছা। আমি ভাবলাম, মনের রোগটা সারাচ্ছে কে? রোগের গোড়া তো সেইখানেই। বিজু ঘরে চলে গেলে আমরা আমাদের আলোচনা ফের আরম্ভ করলাম। আমেরিকা যেতে ওর মাস্টারে এখনও দেরি আছে। এর মধ্যে বিষয়টা সেরে ফেলতে পারলে ভালো হয়। এখন অবশ্য 2 বছরের চুক্তিতে যাচ্ছে, কিন্তু পরে ভালো চাকরি বাকরি পেয়ে গেলে ফিরতে আরও দেরি হবে। বললাম, বিজু কি তাড়াতাড়ি বিয়ে করবে? বিজুর মা বললেন, ভালো মেয়ে পেলেই করবে। ওর মত আছে, আমি ওর বন্ধুদের কাছ থেকে জেনে নিয়েছি। এবার ভালো মেয়ের স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা উঠল। রূপের দিক থেকে
মেয়ের গায়ের রং উজ্জ্বল গৌর হওয়া অবশ্যই দরকার, কারণ বিজুর রং কালো। দুজনেই কালো হলে ছেলে ফুলে ভালো হবে না। পাত্রে নাক চোখ দেহের গড়ন সম্বন্ধে শ্বশুর শাশুড়ি আর তার কন্যাটি মিলে যে আভাস দিলেন, কালিদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সকলেই তা স্বপ্ন দেখেছেন। এরপর বিদ্যার কথা উঠল। আজকাল ছেলেরা চায় স্ত্রী অক্ষরে অক্ষরে সহধর্মিণী হোক। সেদিক থেকে মেয়েটি এমএসসি হলে ভালো হয়, অন্ততপক্ষে বিএসসি। অমিয়া আরেকটি গুণের কথা তুলল, সেটা হলো গান। গান অবশ্যই জানা থাকা দরকার। গান অবশ্য শহরের সব মেয়েই আজকাল জানে, কিন্তু সেই রকম জানা নয়, একটু বিশেষ পারদর্শিতা থাকা দরকার। গবেষণার ফাঁকে ফাঁকে বৈজ্ঞানিকের হয়তো স্বাদ হতে পারে তার ল্যাবরেটরিতে গুনগুনিয়ে ভ্রমর আসুক। রূপগুণের প্রশ্নের পর উঠল আভিজাত্য আর বংশমর্যাদা। শ্বশুরমশাই কুলীন কায়স্থ, বোস বাকি ঘোষ গুহ মিত্র, এই 3 বংশ থেকে পাত্রী নির্বাচন করতে পারলে ভালো হয়। শ্বশুরমশাই বললেন, কৌলীন্যটা একেবারে ফালতু বলে মনে করো না, ওর মধ্যে যদি কিছু নাই বা থাকবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে। আলোচনায় ঠিক হলো কুলীন অভিজাত শিক্ষিত সংস্কৃতবান ঘরের মেয়ে চাই, আর মেয়ের বাবার পক্ষে ধনী হওয়া অপরিহার্য, কারণ অন্তত 1005 টাকা তো নগদ, আর সেই অনুযায়ী গহনা যৌতুক এই বিয়েতে তাকে দিতে হবে। যার দেওয়ার সাধ্য আছে তিনিই যেন এই সম্বন্ধে অগ্রসর হন। শ্বশুরমশাই চান না ধার দেনা করে কেউ তার সঙ্গে কুটুম্বিতা করুক, আর বিয়ের পর বৈবাহিক মুখ ভার করে থাকুক, কি নতুন বউ বিষণ্ণ মুখে ঘুরে বেড়াক। জানাশোনা চেনা পরিচিতদের মধ্যে এমন রূপ গুণ বংশবৃত্ত সম্পন্ন পাত্রী আমরা খুঁজে পেলাম না। সপ্তাহখানেক ধরে আমি আর শ্বশুরমশাই দুজনে স্বজন বন্ধুদের মধ্যে সন্ধান চালালাম। খোঁজ না পেয়ে একদিন বললাম যে খবরের কাগজে বিজ্ঞাপন দিলে কেমন হয়। ঘটকের জায়গায় আজকাল তো কাগজে অনেকেই বিজ্ঞাপন দিচ্ছে। পরামর্শটা শ্বশুরমশাইয়ের পছন্দ হলো। তিনি বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, এতদিন মিছিমিছি সময় নষ্ট হলো, তুমি বিজ্ঞাপনখানা দিয়েই দাও। একখানা নয়, শহরের 2খানা ইংরেজি আর 2খানা বাংলা প্রথম শ্রেণীর কাগজে আমরা পাত্রী চাই বলে বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপনের ভাব আর ভাষা আমাদের 4 জনের বৈঠকেই ঠিক হলো। বিজুর দিদি তার ভাইকে দিয়েও বিজ্ঞপ্তিটুকু অনুমোদন করিয়ে আনলো। ফল কি হলো বুঝতেই পারছো। কাগজের অফিসগুলি থেকে মেয়ের ফটো সমেত তারায় তারায় সব চিঠি আসতে লাগলো। আমার বাসায় বিয়ের অফিস বসে গেল। অফিসের প্রধান কাজ হলো সেই সব চিঠি খোলা, চিঠি পড়া, ফটো দেখে রূপ যাচাই করে এবং সঙ্গে সঙ্গে নাকচ করা। আচ্ছা, বাংলাদেশের মেয়ের বাপগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই, নাকি ইংরেজি বাংলা কোনো ভাষাই তারা বোঝেন না? তাই না হলে বিজ্ঞাপন মাফিক চেহারা নয়, বৃত্ত নয়, বংশ নয়, তবু পয়সা খরচ করে চিঠি আর ফটো তারা পাঠাচ্ছেন। বিজুকে জামাই হিসাবে পাওয়ার জন্য আগ্রহ জানাচ্ছেন। বেশিরভাগ চিঠি আমরা কোনো জবাবই দিলাম না। যে 2-4 জন পত্রলেখকের চিঠি আমরা বিবেচনার যোগ্য মনে করলাম, তাদের সঙ্গে অবশ্য আলাপ আলোচনা চলতে লাগলো। আমি আর আমার শ্বশুরমশাই গিয়ে কয়েকটি মেয়ে দেখেও এলাম। অবস্থায় বিদ্যায় বুদ্ধিতে খানিকটা মিল হলেও ফটোর সঙ্গে আসল চেহারার একেবারে আকাশ পাতাল তফাৎ হতে লাগলো। নানা দিক বিবেচনা করে যে মেয়েটির সম্বন্ধে একটু বা অনুকূল হয়, সবান্ধব বিজু গিয়ে তাকে একেবারে অপছন্দ করে আসে। এতদিন চোখ মুখ বুঝে বিজু ল্যাবরেটরিতে পড়ে থাকলে কী হবে, দেখলাম এ ব্যাপারেও সৌন্দর্য বিচার বড় কড়া। ও কেবল রাসায়নিকই নয়, রূপরসিকও। দেখে শুনে একদিন আমি অমিয়াকে বললাম, তোমার ভাইকে বলো আমেরিকা থেকেই একটা মেমটেম বিয়ে করে যেন নিয়ে আসে, ওর যোগ্য পাত্রী এদেশে মিলবে না। তোমার ইচ্ছেটা বুঝি তাই? তুমি এত রাগ করছো কেন? খুব কাছ থেকে মেমের মুখ দেখা তো নিজের ক্ষমতায় কুলালো না, বিজুর দৌলতে যদি হয়। এই কথার জবাবে অমিয়া মুখ ঘুরিয়ে চলে গেল। এরপর একটি ভালো সম্বন্ধ নিয়ে এলো আমাদের ট্যাক্সি ড্রাইভার অভয়। আমাদের মোটর কার নেই, কিন্তু এই মেয়ে দেখা
বেড়ানো উপলক্ষে একটি ড্রাইভার আমরা প্রায় বেঁধেই নিয়েছিলাম। মির্জাপুর আর হ্যারিসন রোডের মোড়ে অভয়ের পুরনো স্টুডিও বেকারখানা তুমিও দেখে থাকবে। অভয়কে লক্ষ্য করার কথা। মাথায় টাক, বেশ লম্বা চওড়া চেহারা, বয়স 50-এর কাছাকাছি, দেখে অবশ্য একটু বেশিই মনে হয়। পটলডাঙ্গা স্ট্রিট থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে অভয়ের ট্যাক্সি পেলে আমরা আর কারোর গাড়ি নিতাম না। গাড়িখানাও বড়, ড্রাইভারটিও ভারী ভদ্র। গরিব বলে সহজেই চেনা যায়। নিজের অবস্থাকে লুকোবার চেষ্টা অভয় কোনোদিনও করেনি, হয়তো পারবে না বলেই। সংসারের অনেক বড় ঝড় ঝাপটা অভয়কে সইতে হয়েছে, তার ওর চেহারা দেখলেই বোঝা যায়। চিন্তায় উদ্বেগে কপালে ত্রিবলি স্পষ্ট, গভীর। গাল দুটিও ভাঙা, বেশ বোঝা যায় যে পরিমাণ খাদ্যর বিপুল দেহের জন্য দরকার তা জোগাবার সাধ্য নেই। জানো বোধ হয় পারতপক্ষে পয়সা খরচ করে আমি ট্যাক্সিতে চলি না। শ্বশুরমশাইও প্রায় তাই। কিন্তু ইদানিং তার চালচলন বদলে গিয়েছিল। এখন থেকেই যেন ডলারের ছোঁয়া তার গায়ে লেগেছে। শুধু তার কেন, বাড়িসুদ্ধে সকলেরই। যে বাড়ির ছেলে আমেরিকাতে যায় তাদের রকম সকম ধরন ধারণ একটু আলাদা না হলে চলে না। ভালো পার্টির বাড়িতে গাড়িতে করে না গেলে তাদের ধারণা খারাপ হবে, এই ভেবেই শ্বশুরমশাই ট্যাক্সিতে করে যেতেন। অভয়ের উপর পক্ষপাতের আরও একটু কারণ ছিল, ওর পয় ভালো। অভয়ের গাড়িতে উঠে শ্বশুরমশাই কয়েকবার ভালো ফলও পেয়েছেন। মেয়ে দেখে আর মেয়ের বাপের অবস্থা দেখে আমাদের পছন্দ হচ্ছে না শুনে অভয় একটি ভালো সম্বন্ধের কথা বলল। মেয়েটি ইংরেজিতে MA, দেখতে সুন্দর। মেয়ের বাবা হাইকোর্টের অ্যাডভোকেট, ভবানীপুরে বাড়ি, আর এক ভাই বিলাত ফেরত ইঞ্জিনিয়ার। মেয়ের এক মামাই যোগাযোগ করল। শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো ছিল না, তিনি বললেন তোমরাই আগে দেখে এসো। তাই আমি আর বিজু গেলাম প্রথমে দেখতে। বড়লোকের সাজানো বাড়ি, সাজানো ড্রয়িং রুম, আদর আপ্যায়ন, ভদ্রতা, জলখাবারের বিপুল আয়োজন। মেয়েটিকে দেখেও আমাদের ভারী পছন্দ হলো। আমরা এতদিন যা খুঁজছিলাম ঠিক তাই, নামটিও সুন্দর, পারমিতা মিত্র। আলাপ করলাম, গান শুনলাম, ভারী মিষ্টি গলা। ক্লাসিক্যাল আর রবীন্দ্রের সঙ্গে দুয়েরই চর্চা আছে। মেয়ের বাবা মক্কেলের কাজ নিয়ে বেশি ব্যস্ত, তাই জন্য বেশি সময় দিতে পারলেন না আমাদের। একবার দেখা করেই ঘরে চলে গেলেন। মেয়ের মামাই আমাদের সঙ্গে বসে কিছুক্ষণ আলাপ করলেন। আমরা তাকে পটলডাঙ্গায় আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে খানিক বাদে বিদায় নিলাম। আমরা যে খুব তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলতে চাই সে কথাও জানিয়ে এলাম। গাড়িতে আস্তে আস্তে বিজুকে বললাম, এই বিয়ে হলে বউকে ছেড়ে আমেরিকা যেতে তোমার মন সরবে? বিজু বলল, ছেড়েই যেতে হবে তার কি কোনো মানে আছে? দেখলাম বিজু শুধু চোখই ফোটেনি, মুখ খুব ফুটেছে এতদিনে। বাসায় গিয়ে স্ত্রীর কাছে, শাশুড়ির কাছে পারমিতার রূপের গুণের সমস্ত গল্প করলাম। কিন্তু 5 দিন গেল, 7 দিন গেল, ও পক্ষ থেকে কেউ আর দেখাও করতে গেলেন না, খোঁজখবরও নিলেন না। ব্যাপারখানা কেমন যেন লাগতে লাগলো। আমরা চিঠি দিলাম, জবাব এলো এখন আমাদের পক্ষে সম্বন্ধ করা সম্ভব নয়, দুঃখিত। শ্বশুরমশাই অভয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি দে মশাই, তোমার আনা সম্বন্ধ এমন হলো কেন? অভয় বলল, আগে আমার কোনো দোষ নেই ডাক্তারবাবু, আমি আপনাদের মান সম্মানের কথা কিছু বলতে বাকি রাখিনি। তবু যে কেন ওরা? আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল। ড্রাইভারে আলাপ। অ্যাডভোকেটের ড্রাইভারের কাছে অভয় খুব ফলাও করে আমাদের অবস্থার কথা বলেছিল। আমার শ্বশুরমশাই বিলাত ফেরত ডাক্তার, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে স্থায়ী চাকরি পেয়ে আমেরিকা যাচ্ছে বলেই গল্প করেছিল অভয়। কিন্তু আমাদের ভাড়া করা গাড়ি দেখে এবং আমাদের কথাবার্তা শুনে মামাবাবুর কেমন যেন সন্দেহ হয়। আমার মনে পড়ল শ্বশুরমশাই যে ভাড়াটে বাড়িতে থাকেন, তাও আমি কথায় কথায় বলে ফেলেছিলাম। যাই হোক,
মাবাবু গোপনে গোপনে খোঁজখবর নিয়ে দেখলেন তিনি যা শুনেছিলেন আমরা তা নই। আমাদের বাড়ি নেই, গাড়ি নেই, বিশেষ সম্পত্তিও নেই, ব্যাংক ব্যালেন্সও নেই। কেবল শিকাগো যাত্রী একটি বিদ্বান ছেলে আছে, তা তিনি এটা যথেষ্ট বলে মনে করেননি, তাই শেষ পর্যন্ত পিছিয়ে গেছেন। যেটুকু অগ্রসর হয়েছিলেন তার জন্য তাকে দিদি আর ভগ্নিপতির কাছে বকুনিও খেতে হয়েছে। শুনে আমি, শ্বশুরমশাই আর আমার সম্বন্ধী তিনজনেই খুব গম্ভীর হয়ে গেলাম। একটু বাদেই শ্বশুরমশাই ফেটে পড়লেন। তুমি ওসব কথা কেন বলতে গেলে? কেন তুমি এমন করে আমাদের অপমান করালে? অভয় মুখ কাচুমাচু করে বলল, আগে ডাক্তারবাবু আমি তো। শ্বশুরমশাই ভেংচি কেটে উঠলেন, আমি তো, যাও আমার সামনে থেকে সরে যাও। বিজন আস্তে আস্তে বলল, বাবা অভয়বাবুর ওপরে এরকম রাগ করছেন কেন? ওর কি দোষ? ওর দোষ না তো কার দোষ? যত সব। স্টেথোস্কোপ গলায় দিয়ে শ্বশুরমশাই রোগী দেখতে বেরিয়ে গেলেন। বিজু গম্ভীর মুখে ফের তার ল্যাবরেটরিতে ঢুকল। এরপর আরও কয়েকটা সম্বন্ধ এলো। পাইকপাড়ায় একটি মেয়ের খোঁজ পেলাম আমরা, বিএসসি পাস, বাপ ইন্স্যুরেন্স অফিসের অর্গানাইজার। ভাইরাও সব চাকরি বাকরি করে, কেউ সরকারি কেউ বেসরকারি। মেয়ের বাবা ভদ্রলোক, বেশ হিসাবি লোক আছেন। পাইকপাড়ায় ছোটোখাটো একটা বাড়ি করে ফেলেছেন। এর মধ্যে দেখে দেখে আমাদের বেশ পছন্দ হলো। ভাবলাম এদের সঙ্গে বনিবনা হবে। তারা এসে দেখে শুনে আলাপ করে গেলেন, কিন্তু বিজু কিছুতেই মেয়ে দেখতে গেল না। বলল, আপনারা দেখলেই হবে। দু দফায় আমরা চারজনই দেখে এলাম। আমাদের সকলেরই পছন্দ। মেয়েটিও সুশ্রী, বেশ চালাক চতুর। দেনা পাওনা নিয়ে কথাবার্তাও প্রায় একরকম ঠিক হয়ে এলো। আমরাও কিছু নামলাম, ওরাও কিছু উঠলেন। মেয়ে ছেলে দেখতে চায়। বিজু বলল, আমার এখন সময় নেই। মেয়ের ভাইরা বলল, আচ্ছা তাহলে একটা ফটো দিন আমাদের, তাতেই হবে। আমরাই তো সব দেখে শুনে আলাপ করে গেলাম। জ্যোতি আবার কি দেখবে? একটা ফটো দিন, ওকে আমরা বুঝিয়ে বলবো। সেই মতো আমরা একটা ফটো পাঠিয়ে দিলাম। 2 দিন যায়, 4 দিন যায়, আর কোনো খবর নেই। এদিকে বিজুর আমেরিকা যাত্রার সময় তো এগিয়ে আসছে। আমরাও অস্থির হয়ে উঠলাম। শেষে শাশুড়ির তাগিদে আমি একদিন ফোন করলাম মেয়ের বড় ভাইকে। কি খবর ব্রতুলবাবু? বড় ভাই কৈফিয়তের সুরে বললেন, আর বলবেন না, মা বাবা আদর দিয়ে মেয়েটার মাথা একেবারেই খেয়েছে। ওকে আমরা কিছুতেই রাজি করাতে পারলাম না। কেন, ওর অমত কিসে? আগে সেটা বলবার মতো কথা নয়। ছেলের চেহারা নাকি ওর পছন্দ হয়নি। ফটোটা আমরা আজই ডাকে পাঠিয়ে দিয়েছি। আমি সশব্দে রিসিভারটা রেখে দিলাম। শোনো কথা, গুণবান পুরুষের আবার রূপ। আমাদের বিজু যে দেখতে ভালো নয়, ওর নাক যে চ্যাপ্টা, ঠোঁট মোটা, থুতনিটা একটু বেশি রকমেরই বড়, এইসব কথা আমাদের তো কোনোদিন মনে হয়নি। এও কি একটা চোখে পড়ার মতো বস্তু? পুরুষের গুণই তো তার রূপ। অমিয়া আর তার মার মধ্যে এই নিয়ে আলোচনা হলো। অমিয়া বলল, এই একটা ছুতো। শাশুড়ি বললেন, আসলে ওই মেয়ের বিয়েতে ইচ্ছেই নেই, বুঝলি? নিশ্চয়ই কোনো নটঘট আছে, আগে থেকেই কাউকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। ওসব আলোচনা থাক না দিদি, বিজন গম্ভীরভাবে বলল। অমিয়া বলল, তুই ভাবিস না বিজু, তোর জন্য সুন্দরী শিক্ষিতা মেয়ে যদি আমরা জোগাড় করে না দিতে পারি, দেখিস। আমি বললাম, তাহলে তোমার জামাইবাবুর নাম ফিরিয়ে রেখো, বুঝলে বিজু? বিজু হেসে বলল, কেবল নাম, দিদির যা রাগ তাতে মানুষটি শুদ্ধে বদলে ছাড়বে। বিজুর রসিকতায় আমরা সবাই খুশি হলাম। যাক, ব্যাপারটা ও তাহলে খুব সহজভাবেই নিয়েছে। আমি আর অমিয়া আবার উঠে পড়ে লাগলাম। কাগজে কাগজে পাত্রী চাই বলে নিজের খরচে নতুন করে বিজ্ঞাপন দিলাম। মুখে মুখেও খোঁজ খবর করতে লাগলাম। সুন্দরী অসুন্দরী বাংলাদেশে অনেক অনুরা মেয়ের ফটোতে আমার অফিসার বাড়িটা দেরাজ প্রায় ভরে উঠতে লাগলো। অফিসের সবাই ঠাট্টা করে বলতে লাগলো, ভবেশবাবু আর ব্যাংকে পড়ে আছেন কেন? ঘটকালির একটা অফিস খুলে তাতে চেয়ারম্যান হয়ে বসুন।
তার উত্তরে আমি বললাম, হ্যাঁ রে ভাই, ব্যাংকে চাকরি যায় যাক, শ্বশুরবাড়ির চাকরিটি গেলে এই বয়সে আর মেয়ে দেবে কে? তা শেষ পর্যন্ত আমরা একটি মেয়ের খোঁজ পেলাম। আমাদের ম্যানেজিং ডিরেক্টরেরই দুঃসম্পর্কের ভাইঝি, বিএ পাশ করে এজি বেঙ্গলে চাকরি করছে। দেখতে সুন্দরী বলা চলে, রেডিওতে মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম পায়। তা দেখে শুনে আলাপ করে আমার তো বেশ পছন্দই হলো। শ্বশুরমশাইও দেখলেন, ভাবি বৈবাহিকের সঙ্গে আলাপ আলোচনা করে খুশি হলেন। মেয়ের বাবা তেমন কিছু দিতে পারবেন না, তবে বিজুর আমেরিকা যাওয়ার খরচা বহন করতে রাজি হয়েছেন। আসলে সেটাই আমাদের দরকার। শ্বশুরমশাই বললেন, বিয়ের জন্য বিশেষ কোনো খরচপত্র করবেন না, অনর্থক অর্থ আর সময় নষ্ট। থোক টাকাটাই যাতে বিজুর হাতে ধরে দেওয়া যায় সেই চেষ্টাই তিনি করবেন। আমরাও বললাম, সেই ভালো, আনন্দ উৎসবের সময় পরে পাওয়া যাবে। তা সব ঠিকঠাক। এবার বিজুর ডাক পড়ল। বিয়ের দিনটাও ঠিক করার আগে ওর মত নেওয়া দরকার। এতদিন আমরা ওর তেমন খোঁজ খবর করিনি। ও ল্যাবরেটরিতে কাজ করুক, এইসব তুচ্ছ সাধারণ বৈষয়িক ব্যাপার নিয়ে গবেষককে বিরক্ত করে লাভ কি? বিজুকে ডেকে শ্বশুরমশাই বললেন, কবে দিনক্ষণ ঠিক করব বল? কিসের দিন? কিসের আবার? বিয়ের। আমি আমাদের মনোনীত পাত্রের রূপগুণের বর্ণনা দিলাম, কিন্তু বিজু গম্ভীরভাবে বলল, না করে দিন, আমি ওখানে বিয়ে করব না, আপনারা আমার জন্য ওসব চেষ্টা করবেন না বলে বিজু উঠে গেল। আমরা তো অবাক, শ্বশুরমশাই ক্রুদ্ধ। শাশুড়ি বললেন, এই তুই কী বলছিস বিজু? আমি অমিয়াকে বললাম, যেমন করে পারো তোমার ভাইকে রাজি করাও, না হলে কিন্তু আমার চাকরি নিয়ে টান পড়বে। তোমার কোনো চিন্তা নেই, বিজুকে সব জিজ্ঞাসা করে দেখছি, আমি ওর মত করাতে পারবো। আমি খানিকটা আশ্বস্ত হলাম। দুই ভাই বোনের ঘনিষ্ঠতা বেশ গভীর। বাপের বাড়িতে অমিয়া দুদিন কাটালো, বিজুর খোঁজে ল্যাবরেটরিতেও গেল, ওকে সঙ্গে নিয়ে আর কোথায় কোথায় ঘুরে বেড়ালো। তারপর বাসায় ফিরে এলো গম্ভীর মুখে। আমি বললাম, কি ব্যাপার? ব্যাপার সুবিধের নয়, ও মনস্থির করে ফেলেছে। কিন্তু তার মানে বিয়ে করবে না? করবে, তবে তোমাদের ম্যানেজিং ডিরেক্টরের ভাইজিকে নয়। তবে কাকে? ওই অভয়দের মেয়েকে। সে আবার কে? আরে ওই ট্যাক্সি ড্রাইভার আছে না অভয় দে, চেনো না তাকে? হ্যাঁ, তাকে চিনি তো, কিন্তু তার মেয়ে। তাকে তোমরা না চিনলেও চলবে, একজন চিনেছে, তার চোটেই অস্থির। অনুনয় বিনয়ের পর আমি আর মেজাজ ঠান্ডা হলে তার কাছ থেকে আস্তে আস্তে জেনে নিলাম পুরো ঘটনাটা। পারমিতারা যেদিন আমাদের প্রত্যাখ্যান করে, তার অল্প কিছুদিন পর থেকেই অভয়ের মেয়ের সঙ্গে বিজুর আলাপ হয়। বন্ধুর সঙ্গে আরেকটি মেয়ে দেখে অভয়ের গাড়িতেই বিজু ফিরে আসছিল। মাঝপথে বন্ধু কি একটা দরকারি কাজে নেমে গেল। বিজু সায়েন্স কলেজে যাবে। অভয় বলল, চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। কতটুকুই বা পথ? আচ্ছা ঠিক আছে। রাজাবাজারের কাছাকাছি এসে অভয় বলল, বিজনবাবু যদি কিছু মনে না করেন, বাসায় একটু ওষুধটা দিয়ে আসি। কোথায় বাসা? এই তো কাছেই, ষষ্ঠী দলালেন। হ্যাঁ ঠিক আছে। তা কার অসুখ? বেলার মার। বেলাকে? আমার মেয়ে। ওর কথাই তো আপনাকে সেদিন বলছিলাম বিজনবাবু, একটা চাকরি বাকরি যদি কিছু জুটিয়ে দেন। ড্রাইভারি করে তো আর দিন চালাতে পারিনি, বয়সও হয়ে গেছে, স্বাস্থ্যেও কুলোয় না, রোজগার যা হয় তা অর্ধেকের বেশি গাড়ির মালিককে ধরে দিতে হয়। তা পড়াশোনা কোন পর্যন্ত করেছে? আগে বেশি দূর আর পড়াতে পারলুম কই, নিজের চেষ্টায় টিউশনি করে দুবার ম্যাট্রিক দিয়েছিল, কিন্তু দুবারই ফেল, একবার অঙ্কে একবার ইংরেজিতে। কি আর করবে টিউশনি করে? এই 8 টাকা 10 টাকা যা পায় তাই লাভ। নিজের চেষ্টায় টাইপটাও শিখে নিয়েছে, পরীক্ষা দিয়ে পাশও করেছে, কিন্তু চাকরি পাচ্ছে না। কিন্তু চাকরি পাওয়া তো শক্তই। খানিক বাদে
এক বস্তির মধ্যে গাড়িখানা ঢুকিয়ে দিল অভয়। করগেটের টিনের ছাউনি, মাটির দেওয়াল, ছোট ছোট বাড়ি সব। সামনের উঠোনের মতো ফাঁকা, খানিকটা জায়গা খোলা। কলের কাছে নানা বয়সী বউ ঝি জল নেওয়ার জন্য এসে জড়ো হয়েছে। কারোর হাতে বালতি, কারোর কাঁখে কলসি। কোত্থেকে বিকেলের একটু পড়ন্ত রোদ এসে পড়েছে সেই কলসিতে। অভয় তাদের ভিতর থেকেই একজনকে ডেকে বলল, এই বেলা, এদিকে আয়, তোর মায়ের ওষুধটা নিয়ে যা তো। জলের বালতিটা ঘরে রেখে এসে বেলা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে গাড়ির সামনে এসে দাঁড়ালো। পরনে আটপৌড়ে আধময়লা মিলের শাড়ি, জায়গায় জায়গায় ভিজে গেছে। হয়তো সেই জন্যই এত সংকোচ বেলার। ওষুধের শিশিটা হাত বাড়িয়ে দিতে দিতে অভয় বলল, তোর মাকে দিস। আর ইনিকে জানিস? বিজনবাবু, বৈজ্ঞানিক। নিউটন আইনস্টাইনের নাম শুনেছিস তো? ইনি তাদের জাত বৃত্তি নিয়ে আমেরিকায় যাচ্ছেন। এর জন্যই তো মেয়ে খুঁজে বেড়াচ্ছি আমরা। এর উপযুক্ত মেয়ে পাওয়া কি সহজ? অভয়বাবু, এবার আপনি একটু থামুন। প্রসঙ্গটা এড়াবার জন্যই বেলার সঙ্গে একটু আলাপ করল বিজু। আপনার কথা এইমাত্রই ওর কাছে শুনছিলাম। বেলা বিজুর মুখের দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে একটু হেসে চোখ নামালো। তারপর মৃদু সুরে বলল, আপনার কথা বাবার কাছে আমি রোজ শুনি। সে ঠিক শুনবার মতো কথা নয়। চলুন অভয়বাবু। সে কি, একটু চা খেয়ে যাবেন না? এত কাছে এসে। ওই তো আমাদের ঘর। না না, আজকে একটু তাড়া আছে। বেলার মুখে কিসের একটু ছায়া পড়ল। বলল, তাহলে থাক, আপনার দেরি করিয়ে দেব না। গাড়ির মুখ ঘুরিয়ে দিল অভয়। পথে আস্তে আস্তে বিজুর মনে হলো, মেয়েটি অন্য কিছু ভেবে দুঃখ পেল না তো? কথাটা একবার বলল অভয়কে, আপনার মেয়ে কিছু মনে করলেন না তো? না না, মনে আবার কি করবে? ওর মনে করা না করায় কি এসে যায়? না না, আমি সে কথা বলছি না। আচ্ছা, আমি ওর চাকরির জন্য চেষ্টা করে দেখব। করবেন? তাহলে তো খুব ভালো হয়। বড় অসুবিধায় পড়ে গেছি বিজনবাবু। একটা ভালো টিউশনি সেদিন বেলাকে ছেড়ে দিতে হলো। তারা 15 টাকা করে দিত। কেন? তারা কি নিয়মিত মাইনে টাইনে দিত না? না না, বরং উল্টো। মাইনে তারা নিয়মিতই দিতেন। অবস্থাও বেশ ভালো। বৈঠকখানার বাজারে বালতি কড়াইয়ের ব্যবসা আছে। তবে সে টিউশনি ছেড়ে দিলেন কেন? মেয়েদের অনেক বিপদ, জানেন তো। বেলা দুটি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পড়াতো। একটা 2 আর একটি 3 ছাত্রী। ছেলেপুলে হবে বলে তাদের মা গেল হাসপাতালে, আর বাপ সেই সুযোগ নিয়ে। কি আর বলি বিজনবাবু, সে এক কেলেঙ্কারি কাণ্ড। আচ্ছা থাক, আপনাকে আর বলতে হবে না। বেলাও তো সহজ মেয়ে নয়। খুব কড়া কথা শুনিয়ে দিয়ে এসেছে নিরঞ্জন বাবুকে। মানহানির মামলা করবে বলেও শাসিয়ে এসেছে। বাসায় ফিরে উকিলের কাছেও যেতে চেয়েছিল। আমি আর আমার স্ত্রী মিলে ওকে ঠান্ডা করেছি। কি দরকার বলুন তো এইসব ঝামেলা বাড়িয়ে? মেয়েদের ইজ্জতের ব্যাপার। আপনি যদি ওর জন্য একটু চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব। এরপর থেকে ল্যাবরেটরিতে গিয়ে সুস্থ মনে কাজ করতে পারেনি বিজু। একটি শ্যামবর্ণ মেয়ের মুখ বারবার এই বৈজ্ঞানিকের ধ্যানভঙ্গ করেছিল। দিন কয়েক বাদে বিজু সত্যিই একটা চাকরি খোঁজ নিয়ে এলো। তারই পুরনো বন্ধুর মিলে একটি ফার্ম খুলেছে বরানগরে, ফ্রেন্ডস ইউনিয়ন কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট। খোঁজ পাওয়া গেল তাদের একটি টাইপিস্টের দরকার। কিন্তু জোর করে বলল তার একজন ক্যান্ডিডেট আছে, তাকেই নিতে হবে। অফিস ম্যানেজার সুধাংশু ভরসা দিল যে বেশ, তাকে নিয়ে এসো। ঠিক হলো। বেলা 1টার পর বিজু বেলাকে নিয়ে যাবে তার বন্ধুদের ওখানে। অভয় বলল, ট্রামে বাসে আর পয়সা নষ্ট করে কী লাভ? চলুন, আমি আপনাদের পৌঁছে দিয়ে আসি। পিছন সিটে দুজনে পাশাপাশি বসল। অভয় গাড়ি চালাতে লাগলো। তার সামনের দিকে চোখ। বেলার চোখ রাস্তার দিকে, কিন্তু বৈজ্ঞানিকের দৃষ্টি কোথায় রইল তার বলে দরকার নেই। তা যে অনুবীক্ষণ নয়, মনোবীক্ষণ, সে কথা বলা বাহুল্য। সেদিন বেলার পরনে ছিল পুরনো একখানা চাপা রঙের শাড়ি আর ব্লাউজ। নিজেই ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে পরে এসেছে।
বাইরে বেরোবার জন্য ওই একখানা কাপড়ই তার সম্বল, হাতে দুগাছি প্লাস্টিকের চুড়ি। মাত্র এতটুকু আবরণে বৈজ্ঞানিকের মনে যে কিসের রং লাগলো তা কে বলবে? আমরা তো বৈজ্ঞানিকও নই, কবিও নই। রঙের না জানি রাসায়নিক বিশ্লেষণ, না জানি রসের ব্যঞ্জনা। বেলার চাকরি কিন্তু ফ্রেন্ডস ইউনিয়নে হলো না। সুধাংশু সোম বেলার সঙ্গে আলাপ করে পড়াশোনার কথা জিজ্ঞাসা করে বিজুকে আড়ালে ডেকে দুঃখ প্রকাশ করে বলল, পারলাম না ভাই, এই পোস্টের জন্য একটি মেয়েকে অবশ্যই আমরা নেব, কিন্তু যেখানে অন্তত 10টা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছে সেখানে একটা আন্ডার ম্যাট্রিককে কী করে নিই বলো তো? আমি ভেবেছিলাম তুমি যখন রেকমেন্ড করেছো, কিন্তু ও তো ভালো টাইপিং জানে, আমি নিজে দেখেছি। তা জানি, তোমার বন্ধু হিসাবে সেটুকুই আমার পক্ষে যথেষ্ট, কিন্তু ম্যানেজার হিসাবে তা তো নয়। বিজু গম্ভীর মুখে বন্ধুর কাছ থেকে বিদায় নিল। গেটের বাইরে এসে বেলা বলল, হলো না তাই তো? না, আমি আগেই জানতাম। মিছিমিছি আপনি আমার জন্য এত কষ্ট করলেন। বিজুর মনে পড়ল নিজেও বহুবার এমন ব্যর্থ ইন্টারভিউ দিয়েছে। কত অফিস, কত কলেজে দৌড়ে গিয়ে সে ধর্ণা দিয়েছে তার ঠিক নেই। বাইরে এসে দেখল দুটি বাচ্চা ছেলে নিয়ে এক যুবক ভদ্রলোক আর তার তরুণী স্ত্রী অভয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিজুকে দেখে অভয় একটু লজ্জিত হয়ে বলল, এরা বলছেন দক্ষিণেশ্বর যাবে, কি করি বলুন তো? বেশ, তুমি যাও না বাবা, আমরা বাসেই ফিরে যাব। বাসে ওঠার আগে বেলাকে নিয়ে ছোট্ট একটি চায়ের দোকানে ঢুকলো বিজু। বলল, আসুন একটু চা খাওয়া যাক। বেলা আপত্তি করল না, কিন্তু দাম দেওয়ার বেলায় বেলা বলল, আমি দেব। চায়ের নিমন্ত্রণ আমি তো আপনাকে প্রথম করেছিলাম। বেশ, দিন। বাসে যেতে যেতে বিজু বেলাকে কথা দিল, আপনার চাকরি জোগাড় করে দিতে পারলাম না, কিন্তু যেভাবেই পারি কিছু না কিছু একটা কাজ আপনাকে দেবই। বেলা বলল, দেখবেন তাতে আপনার নিজের কাজের যেন ক্ষতি না হয়। গবেষণার জন্য শখানিক টাকা করে বিজু অ্যালায়েন্স পেত, তা তার নিজের খরচে লাগতো। সেই টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টাইপার বেলাকে কিনে দিল বিজু। অভয়ের বেলা তো কিছুতেই নেবে না। বিজু বলল, তাতে কি হয়েছে, আপনারা ক্রমে ক্রমে শোধ দেবেন, সামান্যই তো টাকা। শুধু টাইপরাইটার নয়, টাইপের কাজও কিছু কিছু বেলাকে এনে দিতে লাগলো বিজু। তারপর একটা বড় প্রবন্ধ এনে বেলাকে দিল। বলল, ভালো করে টাইপ করবেন, লেখাটা কিন্তু জার্মানিতে যাবে। দিন তিনেক লাগলো বেলার কাজটা শেষ করতে। বিজু খুব খুশি, কোনো রকম ভুল হয়নি, খুব পরিচ্ছন্ন হয়েছে টাইপ। বিজু পকেট থেকে টাকা বের করতে যাচ্ছিল, বেলা বাধা দিয়ে বলল, ও কি হচ্ছে? বারে, কাজের দাম নেবেন না? বস্তির ঘরের মধ্যে তখন কেউ আর ছিল না। বেলার মা রান্না করছিলেন, অভয় গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। ভেতরের উঠোনে মাদুর পেতে হারিকেন জেলে পড়তে বসেছিল ছোট ভাই বোনেরা। ঘরের এক কোণে একটি টিপায়ের ওপর আরেকটি চিমনি ফাটা ছোট হারিকেন জ্বলছিল। সেই আলোয় বৈজ্ঞানিক দেখল বেলার দু চোখ ছলছল করে উঠেছে। বেলা বলল, আমরা গরিব, টাকা আমাদের দরকার, কিন্তু সে টাকা কি আপনার থিসিস টাইপ করে দেওয়ার বদলেও নিতে হবে? থাক, তাহলে আর তোমায় নিয়ে দরকার নেই। যে মেয়ে কাজের বদলে টাকা নেয় না তাকে তো কিছু দিতেই হয়। বিজু তাই মন প্রাণ তাকেই দিয়ে দিয়েছে। তবে ভবেশ তার কাহিনী এখানেই শেষ করল। আমি জিজ্ঞাসা করলাম, তা শেষ পর্যন্ত সেই বেলাকেই কি বিয়ে করলো? ভবেশ বলল, আবার কি, বড় একগুঁয়ে ছেলে। আগে তো চিনতে পারিনি, চুপচাপ থাকতো, এখন দেখি ভারী একরোখা, ভারী সাংঘাতিক। বাপ মা দিদি ভগ্নিপতি কারোর অনুরোধ শুনল না, চোখ রাঙানিও মানল না, যা করবার তাই করল। কি দুঃসাহস দেখো, আমি হেসে বললাম। আরে দুঃসাহস বই কি, একেবারে দুঃসাহসী কলম্বাস। ভালো কথা, তা ওর আমেরিকা যাওয়ার কি হলো? এখনকার মতো সেই অফার হাতছাড়া, প্যাসেজ মানি জোটেনি, কিন্তু না জুটলেও ওর ভীষণ কাজের উদ্যম বেড়ে গিয়েছে। ইউরোপ আমেরিকার সব দেশগুলোতে ও থিসিসের টাইপ করা কপি পাঠাচ্ছে, কিছু কিছু অফারও নাকি আসছে।
মনে হয় ও সাগর পাড়ে না গিয়ে ছাড়বে না, সাঁতরে গেলেও যাবেই। শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পাত্রী। গল্প নিঠুরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।